গল্পের বিনোদনে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। গল্পের নাম খোলস। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। আমাদের ছেলেবেলায় মহকুমার শহরে যখন স্কুলে পড়তাম, তখন নীলমণি মল্লিক মশাইকে দেখতাম দামি শালগায়ে দিয়ে বেড়াতেন। শহরের একজন নামকরা উকিল ছিলেন তিনি। আমরা তখন তাকে ভয় করেই চলতাম। আমাদের স্কুলে মাঝে মাঝে এসে তিনি আবার আমাদের পরীক্ষাও নিতেন। নীলমণি মল্লিক সে সময় শহরের একজন বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তি। সকলে তাকে সম্মান করত, ভয় করে। নীলমণিবাবুর কাজকর্ম ঘড়ির কাঁটার মতনই ধরে চলে। সকালে উঠে তিনি প্রাতঃভ্রমণে বার হবেন। ফিরবার পথে মুন্সেফ বাবু ও মহকুমার হাকিমের বাড়ি ঘুরে কুশল জিজ্ঞাসা করে আসবেন। হয়তো বসে ওদের ওখানে এক পেয়ালা চাও খেয়ে আসতে পারেন। এর নাম হাকিমকে তুষ্ট রাখা। এতে করে শহরে অনেক সুবিধা আছে, বিশেষ করে মহকুমার মতন জায়গায়, যেখানে এই হাকিমরাই সব। সেবার দীনবন্ধু সেন ডেপুটি বাবুর মেয়ের বিয়েতে নীলমণিবাবু শতপ্রবৃত্ত হয়ে সেই বিয়ের রাত্রে বরযাত্রী অভ্যর্থনা থেকে আরম্ভ করে রান্না চালায় গিয়ে মাছ ভাজা তদারক করা পর্যন্ত সমস্ত কাজ নিজে যেমন উৎসাহ নিয়ে করেছিলেন, মেয়ের বাপ দীনবন্ধু সেন ডেপুটিও তেমন করতে পারেননি। পরের দিন বার লাইব্রেরিতে এজন্য তার সতীর্থ উকিল রামজয় বাড়ুজ্জে নাকি বলেন, কি হে, কাল কর্মকর্তা তুমি না দীনবন্ধুবাবু, বোঝাই যাচ্ছিল না যে। নীলমণিবাবু জানতেন তার এই হাকিম তোষণের নীতি অনেকে এখানে ভালো চোখে দেখে না, আগে দেখত, এবং সেজন্য নীলমণিবাবুকে সাধারণ মানুষ খাতিরও করত। কিন্তু এখন পড়েছে স্বদেশীর যুগ। সুরেন বাড়ুজ্জে দেশটাকে উচ্ছন্ন দিয়ে দিলে আর কি, এখন হাকিমের বাড়ি বেশি যাতায়াত নাকি তত সম্মানজনক নয়। নীলমণিবাবু রাগের সুরে বললেন, মানে? রামজয়বাবু বললেন, মানে কাজের বড় আটা দেখাচ্ছিলে তাই বলছি। নীলমণিবাবু আবার রাগের সুরে বলেন, তাতে তোমার কি হে? রামজয়বাবু বলেছিলেন, না, আমার কিছুই না, সকলেই বলছিল তাই। আমি একথা শুনেছিলাম রামজয়বাবুর ছেলে নীরদের মুখে। সে আমার সহপাঠী ছিল। লোকে যে যাই বলুক, নীলমণিবাবু গ্রাহ্য করেন না। তিনি আজ 15 বছর ধরে এই হাকিম তোষণের ফলে সরকারি হাসপাতালের কমিটির সদস্য, পল্লী উন্নয়ন সমিতির সহকারী সভাপতি, লোকাল বোর্ডের সহকারী সভাপতি, চৌকিদারি কমিটির সদস্য প্রভৃতি বহু সম্মানজনক পদে গভর্নমেন্ট থেকে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত আছেন। দানশীল বলেও তার একটা খ্যাতি আছে। তবে ব্যাপারগুলো গভর্নমেন্ট ঘেঁষা হলেই তিনি চাঁদা দিয়ে থাকেন। গভর্নমেন্ট দাতব্য হাসপাতালে একটা উইং বাড়ানোর জন্য গভর্নমেন্টের হাতে তিনি 4,500 টাকা সেদিন দিয়েছেন। এরকম আরও অনেক আছে। তিনি গভর্নমেন্টের প্লিডারও বটে আজ 8-9 বছর ধরে। গভর্নমেন্ট প্লিডার একটা কত বড় সম্মানজনক পদ। যদিও এই ছোট মহকুমার শহরে গভর্নমেন্ট প্লিডারের বিশেষ কাজ যে কিছু আছে তা নয়, তবে ওই যে বললাম, একটা মস্ত সম্মান। সকলেতে গভর্নমেন্ট প্লিডার হতে পারে না। নীলমণিবাবুর ছাপানো চিঠির কাগজে লেখা আছে এন মল্লিক বিএল, গভর্নমেন্ট প্লিডার। সম্মানও তিনি পেয়ে এসেছেন খুব। 2-3টে স্থানীয় স্কুলের তিনিই হর্তাকর্তা। মোটা বাঁধানো মলাক্কা বেতের ছড়ি হাতে যখন তিনি রাস্তায় বেড়াতেন, তখন সকলেই সম্ভ্রমের সুরে তার সঙ্গে কথা বলে। লোককে জব্দ করতেও তিনি অদ্বিতীয়। টুক করে কোথায় কি লাগালেন, তার পরদিন থেকে সেই লোকের পেছনে পুলিশ লেগে গেল। একটা উদাহরণ দিলে এখানে বোঝা যাবে ব্যাপারটা। শহরের বাজারে রামনাথ দাঁ তখন বড় ব্যবসাদার। তার ছেলে শিবু খুব শৌখিন মেজাজের লোক। বড় লোকের অপদার্থ ছেলে যেমন হয়ে থাকে, মদ গাঁজা গুলি খায়। মাসের মধ্যে 10 বার কলকাতায় ছোটে ফুর্তি করবার জন্য। বাপের পয়সা 2 হাতে ওড়ায়। রামনাথ দা ওকে টাকা দিত না, টাকা দিত ওর ঠাকুমা। সেদিন নীলমণিবাবুর বেতের ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে ফিরছেন, আর ঠিক সেই সময়
শিবু সদ্য ঘুম ভেঙে উঠে তাদের বাড়ির দরজায় বসে বিড়ি টানছে। তিনি যখন খুব কাছে এসে পড়েছেন, তখনও বিড়ি ফেলে দেবার বা লুকিয়ে ফেলবার কোনো আগ্রহই তার মধ্যে দেখা গেল না। অথচ শিবু তাকে দেখতে পেয়েছে। নীলমণিবাবু আরও কাছে এসে পড়লেন, আর মাত্র হাত 20 কি 30-এর দূর। তখনও শিবু বিড়ি খাচ্ছে। তারপর যখন একেবারে তার সঙ্গে একই রেখায় এসে পড়লেন নীলমণিবাবু, তখন শিবু তাচ্ছিল্যের সঙ্গে আধপোড়া বিড়ি সমেত হাতটা একবার পেছন দিকে নিয়ে গেল মাত্র। রাগে ও অপমানে নীলমণিবাবুর আপাদমস্তক জ্বলে উঠল। এত বড় স্পর্ধা শিবুদার! ওর বাপ রাস্তা দেখা হলে মাথা নিচু করে প্রণাম করে, রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়, আর ও কি না! নীলমণিবাবু বজ্রগম্ভীর সুরে হেঁকে বললেন, এই শিবে। শিবে তাচ্ছিল্যের সঙ্গে বলল, আজ্ঞে আমায় বলছেন? নীলমণিবাবু গম্ভীর সুরে বললেন, হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি না কালকের ছেলে, গুরুজনদের সামনে কিভাবে চলতে হয় তোমার বোঝা উচিত। শিবুর অদৃষ্টে দুঃখ ছিল। সে উত্তর করে বসল, কেন, আমি কি করলাম? বারে, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আমি বসে আছি আমার বাড়িতে, কি দোষ হলো এতে আমার? নীলমণি মল্লিকের স্বর অতি মাত্রায় কঠোর হয়ে পড়ল। তিনি বললেন, কি দোষ হয়েছে? দেখতে পাচ্ছ না এখনো? আচ্ছা, তবে দেখতে পাবে। শিবু ভয় পেয়ে চুপ করে গেল। নীলমণিবাবু অধিকতর দ্রুত বেগে সেখান থেকে চলে এলেন। এর পরের ঘটনা, থানা থেকে দারোগা এসে রামনাথ দায়ের বাড়ি সার্চ করল। শিবুকে ধরে নিয়ে গেল হাজতে। সে নাকি স্বদেশী হাঙ্গামার সাথে জড়িত আছে। উকিল রামজয় বাড়ুজ্জে জামিনের দরখাস্ত করে নিরাশ হলেন। শিবু হাজতে 2 দিন 2 রাত কাটালে। শহরময় শোর গোল পড়ে গেল। এই সময় ঘুঘু রামজয় উকিলের পরামর্শে রামনাথ দা গিয়ে নীলমণি মল্লিকের পায়ের ওপর উবুর হয়ে পড়ল। ব্যাস, তারপরই সব ঠান্ডা। এসব আমার স্কুল জীবনের সমসাময়িক ব্যাপার। তারপর নীলমণি মল্লিক আরও বড় হয়ে উঠলেন মহকুমার শহরে। সব সভাতেই তিনি, সব সমিতিতেও তিনি, সব প্রতিষ্ঠানেরই তিনি হর্তাকর্তা। গভর্নমেন্টের খেতাবও পেলেন নববর্ষের এক শুভ দিনে। তিনি আরও উদার হয়ে উঠলেন, আরও দাতা হয়ে উঠলেন। তখন আমি আর দেশে থাকি না। মহকুমার শহরটি বা তার সংকীর্ণ গণ্ডির মধ্যে যারা পদচারণ করে তাদেরও কোনো খবর রাখি না। প্রায় বছর 15 পরে আবার দেশে ফিরে এলাম। রায়বাহাদুর নীলমণি মল্লিক এখন অনেক প্রবীণ হয়ে পড়েছেন। শহরের উচ্চ ইংরাজি বিদ্যালয়ের সেক্রেটারি, বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি, হাকিম তোষরনীতির একনিষ্ঠ সেবক নীলমণি বাবু কিন্তু আগের উচ্চস্তরে এখন আর নেই। আমার সেই স্কুল জীবনের দিনগুলোর পরে 30 বছর কেটে গিয়েছে। এখনকার যারা তরুণ সম্প্রদায়, তারা দেখলাম ওকে আর আমল দেয় না। দেশে ফিরে আসবার মাস 2 পরে এর এক প্রমাণ পেলাম। সুরনাথ উকিলের বৈঠকখানায় বসে আছি। সেখানে ছোকরা উকিল শুভেন্দু গাঙ্গুলিও এসে বসল। খুব ফরফর করে ইংরাজি বলে, ঘন ঘন সিগারেট খায়, তবে আমার সামনে না। কথায় কথায় হাসে। তার মুখেই শুনলাম সে এবার রায়বাহাদুর নীলমণি মল্লিকের সঙ্গে হাই স্কুলের সেক্রেটারিত্বের ব্যাপারে নির্বাচন দ্বন্দ্বে অবতীর্ণ হবে। আমি তো শুনে অবাক। এ কি কখনো সম্ভব নাকি? নীলমণি মল্লিকের সঙ্গে টক্কর দিতে চলেছে তার ছোট ছেলের বয়সী শুভেন্দু, যে নীলমণিবাবু আজ 20 বছর ধরে স্কুলের সেক্রেটারি, তার সঙ্গে। আমি বললাম শুভেন্দুকে, এ সম্ভব হবে না শুভেন্দু। তুমি কার সঙ্গে লড়তে যাচ্ছ জানো? শুভেন্দু আমাকে বলেছিল, আপনি জানেন না দাদা, উনি আজ স্কুলটা গ্রাস করে বসে আছেন 20 বছর। যেন সেকেলে ধরনের স্কুল চলছে। নিউ ব্লাড না ঢুকলে আর চলবে না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি কি পারবে? শুভেন্দু বলেছিল, সেকাল আর নেই দাদা, আপনি বহুদিন দেশে ছিলেন না, ওকে আর কেউ চায় না। ইয়াং দল ওর ঘোর বিপক্ষে, তাছাড়া সকলেই ওকে ধামাধরা বলে ডাকে। মুনসেফ ডেপুটিদের বাড়ি বাড়ি ঘুরে চা খেয়ে বেড়ালে যে সম্মান একদিন পাওয়া যেত, এখন তার পরিবর্তে পাওয়া যায় শুধু ঘৃণা। আগে বলতো, অমুক বাবু হাকিমের ডান হাত, বাঁ হাত, অতএব ওকে খাতির করো।
এখন বলে ও সেকেলে মেন্টালিটির লোক, খোসা মুদে। ওর সব শেষ হয়ে গিয়েছে, ওর দ্বারা আর কি হবে? নিউ ব্লাড চাই দাদা, নিউ ব্লাড চাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে ভোট দেবে সবাই? শুভেন্দু বলেছিল, দেখুন কি হয়, আপনি জানেন না, আমিও জানি না। শুভেন্দু উঠে গেল। আমি সুরনাথ উকিলকে বললাম, শুভেন্দু কি বলে হে, ও পারবে নীলমণি কাকার সঙ্গে? সুরনাথ বলেছিল, নীলমণিবাবুর দিন চলে গিয়েছে এখন, ওকে আড়ালে সবাই ঠাট্টা করে। ওর সমসাময়িক উকিল আর কেউ নেই, এক হৃদয় চক্রবর্তী ছাড়া। তাই হৃদয় চক্রবর্তী আজ প্র্যাকটিসও ছেড়ে দিয়েছেন প্রায় 10 বছর, পক্ষাঘাত হয়ে পড়ে আছেন। কিন্তু আমাদের রায় বাহাদুর এখনও 2 বেলা সেই রকমই ছড়ি ঘুরিয়ে বেড়াতে যান পাম্পশু পরে, সিগারেট খেতে খেতে, লাইক অ্যান ওল্ড স্নব দ্যাট হি ইজ। রাস্তায় নেমে একটু দূরে গিয়েই রায় বাহাদুর নীলমণির সঙ্গে আমার দেখা। এখন শীতকাল, দামি জামিয়ার গায়ে দিয়ে মলাক্কা বেতে ছড়ি উল্টে করে ধরে ঘোরাতে ঘোরাতে তিনি 25 বছরের যুবকের দর্পে ও তেজে পথ চলছেন। আজকালকার যুবক নয়, 19বিংশ শতাব্দীর শেষ দশকের যুবক, যাদের চোখে ছিল শেষ ভিক্টোরিয়ার যুগের মোহ অঞ্জন, ব্রিটিশ জাস্টিসের প্রতি অগাধ ও অটুট বিশ্বাস। আমায় অনেক দিন পরে দেখেও কিন্তু নীলমণি কাকা কথা বললেন না। কেননা আমি তো কমনার, তার সেটের লোক নই। তিনি আমায় খুব ভালো জানেন, আমায় তিনি বালককাল থেকেই দেখে আসছেন। কিন্তু ওই যে বললাম, ওই এক ধরনের লোক থাকে, ওল্ড স্নবই বটে, পয়লা নম্বরের স্নব, না কুচু লোক একটা। আমি হৃদ্যতার সুরে বললাম, কাকা ভালো আছেন তো? অনেক দিন পর দেখলাম আপনাকে। নীলমণি কাকা উত্তর দিলেন, হুঁ, তা আজকাল কোথায় থাকো? আমি উত্তর দিয়েছিলাম, কলকাতায়। ব্যাস, আমার অযথা ঘনিষ্ঠতা করার প্রচেষ্টাকে অঙ্কুরে নির্মূল করে দিয়ে রায় বাহাদুর নীলমণি মল্লিক উল্টো করে ধরা মলাক্কা বেতে ছড়ি ঘোরাতে ঘোরাতে চলে গেলেন। আমি রাস্তায় দাঁড়িয়ে পেছন দিকে চেয়ে রইলাম তার দিকে। আমার একটু কষ্ট হলো। পিতার বয়সী লোক, এসব মানুষ এখনও জানে না যে যুগ বদলে যাচ্ছে ওদের চোখের ওপরে। কিছুই দেখে না, দেখেও দেখে না। স্কুলের নির্বাচন দ্বন্দ্বে নীলমণিবাবু হেরে গেলেন। হেরে গিয়েও নির্বাচনের ব্যাপারে কি একটা খুঁত ধরে তিনি আবার এক মকদ্দমা করলেন, তাতেও আবার হেরে গেলেন। গত 30 বৎসরে এই ক্ষুদ্র শহরটির বুকে রায় বাহাদুর নীলমণি মল্লিক একখানি করে ইট বসিয়ে সম্ভ্রমের যে বিরাট সৌধ নির্মাণ করেছিলেন, আজ এক সাধারণ যুবকের হাতের আঙুলের এক ধাক্কায় তা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল। এরপর যে কি হলো, বালিকা বিদ্যালয়, হাসপাতাল, লাইব্রেরি প্রভৃতির অনেকগুলো প্রতিষ্ঠানের কর্তৃত্ব একে একে নীলমণিবাবুর হাত থেকে বেরিয়ে গেল। যে লাইব্রেরির জন্য তিনি কত কৌশলে চাঁদা আদায় করে গভর্নমেন্টের কাছ থেকে মোটা টাকার সাহায্য বার করে বর্তমান পাকা বাড়ি তৈরি করে দিয়েছিলেন, সেই লাইব্রেরির কমিটির মধ্যেও তার নাম আর রইল না। অথচ তিনি ওই কমিটির সহকারী সভাপতি ছিলেন গত 15 বছর যাবৎ। সভাপতি অবশ্য ছিলেন মহকুমার হাকিম, সেও রায় বাহাদুরের ইচ্ছাক্রমেই। হাকিম, মুন্সেফ, সরকারি ডাক্তার, দারোগা প্রভৃতি যাতে সন্ধ্যার সময় এসে লাইব্রেরিতে তাস খেলতে পারেন, তার জন্য সুবন্দোবস্ত করে রেখেছিলেন রায় বাহাদুর। রায় বাহাদুর বলতেন, আরে ওরা আসা যাওয়া করলে লাইব্রেরির প্রেস্টিজ বাড়ে, দরকার হলে 2 পয়সা সাহায্য দেবার মালিক তো ওরাই। এই লাইব্রেরিতে কতবার বদলির আদেশপ্রাপ্ত হাকিমদের বিদায় সভা অনুষ্ঠিত হয়েছে, তাদের হিসেব ওর প্রত্যেকখানা ইটে লেখা থাকলো, সব ইট ভর্তি হয়ে যেত আজ। শুধু কি হাকিম, তাহলেও তো কথা ছিল। কি সমাচার, সরকারি ডাক্তার বদলি হচ্ছেন, করো বিদায় সভা। কি সমাচার, ছোট দারোগা বদলি হচ্ছেন, করো বিদায় সভা। বিদায় সভার চাঁদার চোটে লোকে বিরক্ত। এসব আগে আগে ঘটে গিয়েছে। তখন তিনি ছিলেন শহরের নেতা, সম্ভ্রান্ত ব্যক্তি, অনেকের ভীতির স্থল, সুতরাং লোকে দিয়েছেও বিনা কৈফিয়তে। জেলা শহর থেকে জজ সাহেব বদলি হয়ে যাচ্ছেন, নীলমণিবাবু পূর্বেই খবর পেয়ে গেলেন। তার বাড়ির সামনে রাস্তা দিয়ে জজ সাহেব মোটরে যাবেন কলকাতায়। অমনি 1 ঘন্টার মধ্যে বিদায় সভা ব্যবস্থা করে ফেললেন। গেট সাজানো হলো নীলমণিবাবুর বাড়ির সামনে। সবার ফুলের অনুষ্ঠান হলো ওর বৈঠকখানায় বারান্দায়।
সিঙ্গারা, কচুরি, নিমকি, সন্দেশ, চা, ফুলের মালা, গান, কোনো কিছুরই ত্রুটি হলো না। সব খরচ বহন করলেন অবশ্য নীলমণি সাহেব নিজেই। রামজয় বাড়ুজ্যের দল বললে, অস্তগামী সূর্যের পুজোয় কি হবে ভায়া? ও যখন চলে যাচ্ছে তখন যা কিনা। এদের সম্মান দেখানো তো ওদের ব্যক্তিগত মেরিটের জন্য নয়, পদের জন্য। সে পদ ছেড়ে সে যখন চলল তখন আর কেন? নীলমণিবাবুর প্রায় 100 টাকা খরচ হয়ে গিয়েছিল। এইসব খরচের বেলায় তিনি চিরদিনই মুক্তহস্ত। এসব সেকালের কথা নয়, এই তো সেদিনের কথা। হঠাৎ কিন্তু দিন বদলে গেল আশ্চর্যভাবে, কয়েক বছরের মধ্যেই। কীরকম একটা হাওয়া এসে ঢুকলো এই শহরে। ছেলে ছোকরার দলরা সব বিষয়ে গিয়ে এসে হলো পাণ্ডা। ক্রমে তারা লাইব্রেরি দখল করল। ছেলে ছোকরার দল বলল, বুড়োদের দিয়ে আর কাজ হচ্ছে না, একখানা আধুনিককালের বই নেই, সবই সেকেলে। শুধু হাকিম কুমারদের তাস খেলার আড্ডা হয়ে রয়েছে লাইব্রেরি, আজ 20 বছর ধরে। এ অচলায়তন আমরা ভাঙবই। তারাই নিজেদের মধ্যে দল পাকিয়ে হৈ হৈ করে ছাপানো কাগজ শহরময় বিলি করে জানিয়ে দিল, শহরের সব প্রতিষ্ঠান থেকে তারা জং ধরা প্রাচীন ফসিলদের তাড়িয়ে নিজেরাই ঢুকে পড়বে। এবং তারা তাড়ালোও বটে। লাইব্রেরিতে এক কংগ্রেসী সভা করতেই হাকিমের দল সরে দাঁড়ালো। তাসের আড্ডা হাওয়া হয়ে গেল। তারপরে ধরল এক সাহিত্য সভা। কলকাতা থেকে নবীনপন্থী প্রগতিবাদী সাহিত্যিকের দল এলেন। তাদের গলায় ফুলের মালা পরিয়ে শহরময় শোভাযাত্রা বার করা হলো। বহু প্রবন্ধ পাঠ, বহু বক্তৃতা দান সাড়ম্বরে সম্পন্ন হলো। দেশের স্বাধীনতা নিয়েও অনেক কথাবার্তা হলো সে সভায়। রায়বাহাদুর সে সবার ত্রিসীমানায় পা দেননি। কিন্তু যত দিন যায় তিনি দিশাহারা হয়ে পড়েন, কিছুই বুঝতে পারেন না। এসব কি দিন এসে গেল। ছেলে ছোকরার দল আর তাকে দেখে সম্ভ্রম করে না। হাকিম, পুলিশ, পেয়াদা, আরদালিদের আর যেন সুদিন নেই। কোথায় সেই সব রক্তচক্ষু দোদণ্ড প্রতাপ হাকিমের দল সেকালের? সব যেন মিইয়ে গেল। নইলে মুন্সেফ বাবু এখনও সুরনাথ বাবুদের ক্লাবে বসে আড্ডা দেন। মনে পড়ে সেকালের মহেন্দ্রবাবু ডেপুটির কথা। এখনও অনেকে তাকে মনে রেখেছে বৃদ্ধদের মধ্যে। বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার প্রতাপে। কারো বাড়ি যেতেন না, কোর্টের বাইরে কারোর সঙ্গে এসে কথাও বলতেন না। নীলমণিবাবুর বড় মেয়ের বিবাহে কাপড় মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন ছেলের মারফত, নিজে আসেননি। পরদিন সকালে সব কাজ ফেলে নীলমণিবাবু ডেপুটিবাবুর বাংলোয় গেলেন কাপড় মিষ্টি পাঠানোর জন্য ধন্যবাদ দিতে। নীলমণিবাবু ডেপুটিবাবুকে বললেন, আপনি গেলেন না কাল হুজুর, কাল সকলেই আপনাকে আমরা চেয়েছিলাম। মহেন্দ্রবাবু বসে চিঠিপত্র লিখছিলেন আর গড়গড়ায় তামাক খাচ্ছিলেন। গম্ভীর মুখে উত্তর দিলেন, সেটা আমার ত্রুটি নিশ্চয়ই, আমি স্বীকার করি। নীলমণিবাবু একটু মৃদুস্বরে বলেছিলেন, না, হুজুরের ত্রুটি হয়েছে তা কি বলতে পারি, তা নয়। মহেন্দ্রবাবু উত্তর দিয়েছিলেন, না না, ত্রুটি তো নিশ্চয়ই। তবে জানেন কি নীলমণিবাবু, এখানে আমি সামাজিক জীব নই, গভর্নমেন্টের একজন কর্মচারী। আমাকে নিমন্ত্রণ না করাই আপনাদের উচিত। নীলমণিবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, সে কি কথা বলছেন আপনি? তা কি কখনো হতে পারে? মহেন্দ্রবাবু উত্তর দিয়েছিলেন, আমি ঠিকই বলছি নীলমণিবাবু, ভবিষ্যতে আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে আর আমাকে নিমন্ত্রণ না করলেই আমি খুশি হব, কারণ এতে আমায় লজ্জায় ফেলা হয় মাত্র। সরল সোজা কথা। তেমন ধরনের লোক আজ আর আসে না, সব যেন মিইয়ে গিয়েছে। তারপর বেশ কিছুকাল কেটে গেল। রায়বাহাদুরের অস্তিত্ব যেন এই শহর ভুলেই গিয়েছে। কোনো অনুষ্ঠানেই আর তিনি কর্মকর্তা নয়, কোনো সভার সভাপতিও নন। কেউ তার কাছে যায় না কোনো বড় কাজের পরামর্শ নিতে। একদিন যার পরামর্শ ভিন্ন এই শহরের লোকের চলতো না, আজ তাকে বাদ দিয়েও লোকের দিব্যি চলছে। রামজয় বাড়ুজ্যে মারা গিয়েছেন। রায়বাহাদুরের সমসাময়িক উকিলদের মধ্যে 2-1 জন জীবিত আছেন মাত্র। নীলমণিবাবুও কোর্টে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন, তবে ছড়ি ঘুরিয়ে এখনও ভ্রমণে বার হয়ে থাকেন সেকালের মতো। চৈত্র মাসের প্রথমে এবার আমি অনেক দিন পর মহকুমার শহরে গেলাম।
তখন শহরে জেলার ছাত্র সম্মেলন হওয়ার বিরাট তোড়জোড় চলছে। একদিন সকালে নীলমণিবাবুর সঙ্গে দেখা হলো রাস্তায়। বৃদ্ধ নীলমণিবাবু ছড়ি কুড়িয়ে পথে চলছেন আগের মতোই। আগেকার মতো সুচেহারা আর নেই, প্রায় 70-এর কাছাকাছি বয়স হলো তার। জরার অধিকারের চিহ্ন সারা দেহে। আমি কথা বললেও উনি কথা বলবেন না জানি, কারণ আমি ছেলে খেপিয়ে বেড়াই, উনি সেটা জানেন এবং বোধহয় সেজন্যই আমায় পছন্দ করেন না। পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না আমার সঙ্গে। আমার সামনে এসে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। ছাত্রের দল আমার কাছে এলো ওদের সম্মেলনের সম্বন্ধে পরামর্শ করতে। আমি তাদের বললাম, আমার অনুরোধ, এবার নীলমণিবাবুকে সম্মেলনের সভাপতি করতে হবে। ছাত্ররা বললে, আপনি কি বলছেন? উনি সভাপতি হলে লোকে কি বলবে? আমি তাদের বলেছিলাম, যে যাই বলুক, তোমরা ওকেই সভাপতি করো। উনি আর কদিন, অনেক কিছু উনি করেছেন একসময় এই শহরের জন্য, সেসব আজ লোক ভুলে গিয়েছে। ওর সম্মান ওকে দাও, এ কথা তোমাদের রাখতেই হবে। বহু কষ্টে ওদের রাজি করিয়ে রায়বাহাদুরের কাছে আমি নিজে ওদের নিয়ে গেলাম। সন্ধ্যাবেলায় রায়বাহাদুর বৈঠকখানায় বসে ওর মুহুরী জীবন চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন। আমি গিয়ে দড়ির কাছে দাঁড়াতেই বললেন, কে? আমি উত্তর দিয়েছিলাম, আজ্ঞে কাকাবাবু আমি। উনি বলেছিলেন, ও এসো, তা কি মনে করে? আমার ইঙ্গিতে ছাত্রের দল এগিয়ে গিয়ে দড়ির কাছে দাঁড়ালো। তারপর ঘরে ঢুকে রায়বাহাদুরের পায়ে হাত দিয়ে এরা প্রণাম করলে। বিস্মিত রায়বাহাদুর কিছু বলবার পূর্বে আমি বললাম, কাকাবাবু, এরা আপনার কাছে এসেছে। এদের ছাত্র কংগ্রেসে একটা অধিবেশন হবে কাল এখানে। আপনার কাছে আসতে তো সাহসী করছিল না এরা। আমি ওদের বললাম, চলো নিয়ে যাচ্ছি, কোনো ভয় নেই। তিনি ছাড়া উপযুক্ত লোক আর আছেই বা কে? তাই এরা এসেছে। নিরাশ করবেন না কাকাবাবু, কাল আপনাকে একবার যেতেই হবে। আমি জানি আপনি খুব ব্যস্ত লোক, কিন্তু এদেরও তো একটা দাবি আছে আপনার ওপর। রায়বাহাদুর চমকিত, অভিভূত ও স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ যেন তার মুখ থেকে কথা বার হলো না। ছাত্রদের নেতা সুবীর অমনি হাত জোর করে বললে, আমাদের নিরাশ করবেন না স্যার, আপনি ছাড়া আর কেউ উপযুক্ত লোক নেই এখানে। রায়বাহাদুর হেসে বললেন, বেশ বেশ, তা হবে। বসো বসো তোমরা। রায়বাহাদুর অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়লেন। আমার দিকে চেয়ে বললেন, ওহে নরেন, বসো বাবা বসো, সেসব হবে এখন। তুমি যখন নিজে এসেছো তখন তো আর না বলতে পারি নে। একটু চা খাও সব, বসো। ওরে শোন, ও হুদে। আচ্ছা সব বসো তোমরা, আমি বাড়ির মধ্যে থেকে আসছি। কিছুক্ষণ পরে আমাদের জন্য বেশ ভালো জলখাবার এলো, নিমকি, কচুরি, সন্দেশ ইত্যাদি। ছাত্ররা জলখাবার খেয়েই চলে গেল। তারা কেউ চা খাবে না। আমাকে একা পেয়ে রায়বাহাদুর নিজের বহু পূর্বকীর্তির কথা প্রাণ ভরে আমার কাছে বলে গেলেন। এ শহরে যে কিছুই ছিল না, না লাইব্রেরি, না বালিকা বিদ্যালয়, না প্রসূতি ভবন। যা কিছু করেছেন তিনিই করেছেন। ডেপুটি মুন্সেফ বাবুরা তাকে খাতির করতেন কত। স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত তার বাড়ি এসে চা খেয়েছেন। আজ এখানকার লোকে তাকে আর চেনে না, জানে না। আমি বাধা দিয়ে বললাম, আপনাকে চিনবে না জানবে না কে কাকাবাবু? সবাই কি সকলকে জানতে পারে? ওরা আমায় বললে আপনার কথা, সাহসী পায় না এগোতে। ওরা সব বলে, অত বড় লোক কি আমাদের সভায় আসবে? আসতে চাই সবাই, কিন্তু আপনাকে ভয় পাইছে। নীলমণিবাবু বললেন, বসো বসো বাবা, উঠছ কেন? আর একটু চা খাবে না? আমি বলেছিলাম, আজ্ঞে না কাকাবাবু, অনেক কাজ আছে তো উঠি। আপনার মতো লোককে নিয়ে যেতে হলে তার উপযুক্ত তোড়জোড় তো করতে হবে। আশীর্বাদ করুন ওরা যেন সফল হয়। আমরা পরদিন ওকে মস্ত বড় শোভাযাত্রা করে গলায় ফুলের মালা দিয়ে সভাস্থলে নিয়ে গেলাম। গত 10 বছরের মধ্যে তাকে কেউ ডাকেনি। বিস্মৃত উপেক্ষিত রায়বাহাদুর নীলমণি মল্লিকের বহু দিনের অজ্ঞাতবাস মহা সমারোহের সঙ্গে আমরা ভঙ্গ করলাম।
সভায় অনেক ভালো ভালো লোক এসেছিলেন। জেলা ছাত্র কংগ্রেসের বিরাট সভা, যথেষ্ট আয়োজন, যথেষ্ট আড়ম্বর। বন্দে মাতরম গান হলো, জয় হিন্দ গান হলো। রায়বাহাদুর মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখলেন। সেক্রেটারি তার রিপোর্টে রায়বাহাদুরের যথেষ্ট প্রশংসা করে বললেন, এ জেলায় তার মতন বদান্য, উদার, দেশহিতৈষী লোক আর দ্বিতীয় নেই। সভাপতির ভাষণ দিতে গিয়ে রায়বাহাদুর এই সর্বপ্রথম জীবনে প্রকাশ্যে দেশের স্বাধীনতার জন্য আগ্রহ প্রকাশ করলেন। মহাত্মাজির এবং সুভাষচন্দ্রের প্রশংসায় মুখর হলেন। আমরা অবাক হয়ে গেলাম, ইনিই কি সেই নীলমণি মল্লিক? ভাষণের শেষে ঘোষণা করলেন ছাত্রসংঘের তহবিলে তিনি 500 টাকা দেবেন। রায়বাহাদুরের জয় জয়কার পড়ে গেল। সকলে বলতে লাগলো, লোকটার মধ্যে জিনিস ছিল। পরদিন সকালে আমার সঙ্গে দেখা। বেতের ছড়ি ঘুরিয়ে রায়বাহাদুর সদর্পে পথ চলছেন। আমায় দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, কোথায় চললি বাবাজি? বেড়াতে? বেশ বেশ, তোমাকে দেখলে চোখ জুড়োয়। জেলার একটি রত্ন তুমি। তোমার বাবা? হঠাৎ রায়বাহাদুর আমার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আমাদের আজকের গল্প খোলস এখানেই সমাপ্ত হলো। নমস্কার।